প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমাদের আলোচনার বিষয় সড়কের মৃত্যুর মিছিল দায় কার। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং পরিবহন ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। ডক্টর হাদি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আজ আলাপ করব সড়কের মৃত্যুর মিছিল দায় কার। এই মুহূর্তে আমরা যখন আলাপ করছি তখন এই দেশের মানুষ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে এই ধরনের সংবাদ দেখছে, তারা টেলিভিশনে নিউজ দেখছে, তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফিড দেখছে, তথ্য পড়ছে, জানছে, শেয়ার করছে। এবারের আমাদের ঈদটা সত্যিকার অর্থে খুব খারাপ হয়েছে। এত মানুষ মারা গেছে যে মানুষের হৃদয় ভেঙে গেছে। আমরা দেখেছি যে একটি গবেষণা হয়েছে, ঈদের সময় ৮ দিনে ২০৪ জন মানুষ মারা গেছে এই অ্যাক্সিডেন্টটা বাদে। রোড সেফটি ফাউন্ডেশন এই রিসার্চটা করেছিল। এইভাবে যে আমরা মৃত্যুর মিছিল দেখছি, আসলে দায় কার? ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলি যে আসলে সড়ক বলেন, নৌ বলেন, রেল বলেন, এবার ঈদে আসলে কোথাও বাকি নাই। জি। সব জায়গায় দুর্ঘটনা ঘটেছে। সব জায়গায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এক ভয়াবহ অবস্থা। সকাল, বিকাল, দুপুর আমরা দেখছি দুর্ঘটনার এই সংবাদগুলি আসছে। এমনকি যশোরে একই পরিবারের ৩ জন মারা গেছে রাত ৩টার সময় দুর্ঘটনায়। আছে বাবা, ছেলে এবং তার মেয়ে। জি, সেটাই আমি বলছি। আসলে কোনো জায়গায় বাকি নেই। পুরো সড়ক, নৌ, রেল আমি বলবো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এখানে স্বাভাবিক মৃত্যুর যে গ্যারান্টি একেবারেই নাই। এবং আমি যেভাবে দেখছি আসলে সব জায়গায় চরম অব্যবস্থাপনা এবং একই সাথে উদাসীনতা, এবং আমরা আফসোস করছি। জি। আমরা এমন একটা অবস্থায় আছি যে আফসোস করা ছাড়া মনে হয় আমাদের কিছু নাই। ব্যাপারটা এভাবে দাঁড়িয়েছে। তার কারণ আমি যেটা প্রথমেই বলবো, প্রথম কথা হচ্ছে আসলে আমাদের সড়কে আপনি যেখানে তাকান আপনি আসলে বিজ্ঞান খুঁজে পাবেন না। জি। সব জায়গায় উচ্ছৃঙ্খলতা, একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল, কেউ নিয়ম মানছে না। আপনি চালকের কথা বলেন, আপনি মালিকের কথা বলেন, পরিবহন মালিক, এমনকি যাত্রী, পথচারী, সব জায়গায় বিশৃঙ্খলা। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা অথরিটি, রেগুলেটরি বডি, এই ব্যবস্থাপনাগুলো যারা দেখভাল করে রাখবেন তাদের মধ্যে একটা উচ্ছৃঙ্খলতা। আচ্ছা। আমাদের সড়কের দিকে তাকালে আমরা যেটা দেখি, রাস্তা ঠিক নাই, যানবাহন ঠিক নাই, চালক ঠিক নাই, মালিক ঠিক নাই, সরকারি অথরিটি তারাও ঠিক নাই। এটা একটা টোটাল সিস্টেম ফেইলিউর। আচ্ছা। একটা ডিজাস্টারের মধ্যে আমরা চলে গেছি। এত ভয়ানক অবস্থা। আমরা পদ্মা নদীতে দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে যে দুর্ঘটনা দেখলাম, এই দুর্ঘটনা কিন্তু প্রথম না। এই পদ্মা নদীতে ফেরি পারাপার হতে গিয়ে অতীতে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। কত শত মানুষ যে এখানে নিহত হয়েছে এবং কত শত মানুষ যে ভেসে গেছে যাদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি। আমরা সড়ক দুর্ঘটনা বা রেল দুর্ঘটনার পর লাশটা অন্তত কিন্তু পাই। পদ্মা নদীতে, খরস্রোতা নদী, এখানে দুর্ঘটনা হলে অনেকের স্বজনের যে লাশটা সেটাও কিন্তু দেখতে পারিনি। কিন্তু কিছু কি পরিবর্তন হয়েছে? আমি বলব কোনো পরিবর্তন হয়নি। ওই পন্টুন ব্যবস্থাপনা আগের মতনই আছে। একটা যানবাহন যখন আসে সেখানে দালাল চক্র আছে। কোন যানবাহনকে সামনে দিবেন, চাঁদা নিবেন, এটা নিয়ে তারা ব্যস্ত। আচ্ছা। একটা ঈদের সময় এইখানে যানবাহনের চাপ থাকবে, খুবই স্বাভাবিক। দুর্ঘটনা যেকোনো হতে পারে, কিন্তু আমরা পূর্ব অবস্থায় থাকতে হবে। এই পন্টুন ঘাটে যেটা থাকে তাদের নিজস্ব ডুবুরি থাকার কথা। এবং ফেরিতে ওঠার সময় তাদের ব্যবস্থাপনায় আসলে একজন সুপারভাইজার থাকে যে গাইড করে। অফলোড হবে ফেরি থেকে, আবার যখন লোড হবে সে গাইড করতে থাকে। আমি তো তার কোনো আসলে এখন পর্যন্ত বক্তব্যই শুনলাম না। ফলে এখানে অনেক আসলে আমরা কোনো দুর্ঘটনার প্রকৃত কারণটা অনেক সময় আমরা চিহ্নিত করতে পারছি না। এমনকি এই যে এই দুর্ঘটনায় পদ্মায় উদ্ধার কাজ যে শুরু হয় অলমোস্ট 7 আওয়ার্স পরে, 7 ঘন্টা পরে উদ্ধারকারী জাহাজ হামজা কাজ শুরু করে। এই যে আপনি হামজার কথা বলছেন, শুনতে ভালো লাগছে। আমাদের উদ্ধারকারী জাহাজ দুটো আছে, হামজা আর রুস্তম। জি, রুস্তম। আমার তো মনে হয় হামজা রুস্তমের কিন্তু ফিটনেস নাই।
অনেক পুরাতন। আচ্ছা। যে উদ্ধার করতে আসছে হুম, তার হুম। ফিটনেস নাই, ফেরির ফিটনেস নাই, যানবাহনের ফিটনেস নাই, চালকের ফিটনেস নাই, মালিকের ফিটনেস নাই, সড়কের ফিটনেস নাই, বিআরটি-এরও ফিটনেস নাই আমি বলব। আপনি আপনি যখন ব্যবস্থাপনার যে পরিবর্তনের যখনই কথা বলবেন, সবার আগে বিআরটি এর রিফরমেশন এখানে গুরুত্বপূর্ণ। স্যার বিআরটি এর আলাপে যাওয়ার আগে আমি যদি একটু সৌহার্দ্য পরিবহনের যেই বাসটি ডুবে গেল, সেটির বিষয়ে যদি জানতে চাই। যদিও এখন সরকারি ছুটি অধ অধিকাংশ জায়গাতেই আসলে ছুটির এখনো আমেজ ঈদের চলছে। আমেজ শেষ হয়নি। হ্যাঁ, আমেজ যদিও চলছে। দুর্ঘটনার জন্য সবকিছুই ম্লান হয়ে গেছে। অনেকেই কাজে যোগ দেননি। জি। এটা কি জানা সম্ভব হয়েছে কিনা যে সৌহার্দ্য পরিবহনের গাড়ির ফিটনেস ছিল কিনা? আর যিনি গাড়ি চালিয়েছিলেন ড্রাইভার আরমান খান তিনিও মারা গেছেন। তার ড্রাইভিং লাইসেন্স ছিল কিনা? এটা এখন পর্যন্ত আসলে নিশ্চিত না। যে হুম, হুম। যার জায়গা থেকে আসলে দায়মুক্তির চেষ্টা করছে। জি। যিনি মালিক আছে উনি বলার চেষ্টা করছে যানবাহন এটা ফিটনেস ছিল। বাসটা ১০ বছরের পুরনো। হুম, হুম। আপনার আ মানে আ যিনি চালক ছিল আপনি তো বললেন মারা হুম, গেছে। কিন্তু হেল্পারকে এখনো খুঁজে পাওয়া যায়নি। জি। বিষয়টা হলো আপনার ফেরিঘাটে একটা বাহন দাঁড়িয়ে আছে। হুম, একটা হুম। বাস দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আমরা দেখলাম ২০ থেকে ২৫ কিলোমিটার গতিতে সে নদীর মধ্যে জি। ঝাঁপিয়ে পড়ল। এখানে প্রশ্নটা হচ্ছে দেখতে হবে আসলে বাসটা কি চালক চালাচ্ছিল নাকি হেল্পার চালাচ্ছিল? আচ্ছা। দুঃখজনক যেটা আমি বললাম ফেরি ব্যবস্থাপনা এতটাই নাজুক হুম, অধিকাংশ হুম। ক্ষেত্রে এই ঘাট থেকে ফেরিতে ওঠানোর সময় বেশিরভাগ ক্ষেত্রে আসলে হেল্পার এই কাজটি করে। আচ্ছা। চালক দেখা যায় সে বাস থেকে নেমে বিড়ি সিগারেট খাচ্ছে জি। অথবা অথবা পান দোকানে গিয়ে পান পান দোকানে খাচ্ছে। পান হুম। খাচ্ছে। অথবা ওয়াশরুমে যাচ্ছে। এক্সাক্টলি। তো এই, এই তথ্যগুলি জানার পরেও হুম, হুম। যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছে তারা কি উদ্যোগ নিয়েছে? আমি যেটা বললাম একটু কোন হুম, হুম। কিছুই পরিবর্তন হয়নি। এবং অনেকে বলার চেষ্টা করছে যারা পরিবহন সংশ্লিষ্ট যে ব্রেক ফেল করেছে। হুম, হুম। ব্যাপারটা হলো যে ব্রেক ফেল করেছে যে যানবাহনের ফিটনেস থাকে না, হুম, সে তো ব্রেক ফেল করতেই পারে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি শুনে আশ্চর্য হবেন, অধিকাংশ ভারী যে যানবাহন বাস, জি, ট্রাক বাংলাদেশে অধিকাংশ যে আমরা ফাংশনিং ব্রেক বা ইমার্জেন্সি ব্রেক বলি, হ্যান্ড ব্রেক, জি। সেই হ্যান্ড ব্রেকই নাই। এবং এই হ্যান্ড ব্রেক যদি থাকেও চালক বা চালকের যে সহকারী আছে, হুম, হুম। হ্যান্ড ব্রেকের কাজ কি সে কি বলতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। স্যার তার মানে একটি ওই প্রশিক্ষণও তার নাই। জি। এক ভয়াবহ অবস্থা। আমরা ভিডিওতে যত দ্রুত দেখা গেছে বোঝা গেল যে বাসের ভেতরে যাত্রী ছিল এবং গণমাধ্যমে এসেছে যাত্রীবাহী বাস ডুবে গেছে। জি, প্রশ্ন হলো একটি বাস যখন উপর থেকে আস্তে, আস্তে নিচের দিকে নামবে এরপরে পন্টুনে যাবে। এরপরে ফেরিতে উঠবে। ফেরিতে উঠবে। আচ্ছা, দীর্ঘদিনের এটা একটা প্র্যাকটিস। ওই সময় কি ফেরিতে ওঠার আগে বাস যাত্রীদের কি নেমে যাওয়ার নিয়ম নাকি বাসের ভেতরে থাকবে? খুব ভালো প্রশ্ন। উম যেহেতু এটা আসলে রো-রো ফেরি আমরা জি, বলি। জি, রো-রো ফেরি। রো-রো ফেরি অর্থাৎ আসলে যাত্রীসহ বাস কিন্তু ফেরিতে উঠবে। এটা আচ্ছা। রো-রো ফেরি, এটা হুম, লঞ্চ না। আচ্ছা। কিন্তু আপনি যে প্রশ্ন করছেন আমি যদি অন্যভাবে বলি, যেহেতু আমাদের এখানে অনেকগুলো দুর্বলতা আছে। হুম, হুম, ঘাটের পুনঃটুন ঠিক থাকে না। হুম, আমরা দৌলতদিয়া ৩ নম্বর ঘাট নিয়ে কথা বলছি। জি, গত মাসে ১ নম্বর এবং ২ নম্বর ঘাট ধসে পড়েছিল। আচ্ছা। তার মানে ন্যূনতম যে রক্ষণাবেক্ষণ করতে হুম, হুম, হয় হুম, অথরিটি, তারা সেটাও করে না। ধসে পড়ার পর তারা সেটা মেরামত করবে। কিন্তু রক্ষণাবেক্ষণ করবে না। কোথাও রক্ষণাবেক্ষণ দেখবেন না আপনি। ফলে এই ঝুঁকিগুলি তৈরি হয়। তো সেই জায়গায় এখন অনেকটা এটা যাত্রীদের দায় হয়ে গেছে যে নিজ দায়িত্বে জি, আসলে বাস থেকে নেমে যেতে হবে। কেন আপনার ব্যবস্থাপনায় তো পরিবর্তন আসতেছে না। রো-রো ফ্রিতে আসলে বাস যাত্রী নিয়ে উঠবে এটাই স্বাভাবিক। এবং আমি যেটা বললাম ওখানে সুপারভাইজার থাকবে হুম, ঘাটের। হুম, সে গাইড করবে যে বাস নামার ক্ষেত্রে এবং বাস ওঠার ক্ষেত্রে। তো সুপারভাইজার কিন্তু আমি যেটা বারবার বলছি অনেকে অনেকভাবে বলার চেষ্টা করছে। জি, কিন্তু সুপারভাইজারের ভাষ্যটা কিন্তু আমরা এখন পর্যন্ত আচ্ছা, পাইনি। তো এইজন্য আমরা দুর্ঘটনার অনেক সময় প্রকৃত কারণটা আসলে খুঁজে পাই না। যেটা আমি বললাম চালক না হেল্পার চালাচ্ছিল। জি, ব্রেক ফেইল করছে বলে কিন্তু ওটার ফিটনেস থাকলে আবার ব্রেক ফেইল করবে কেন? আবার ফিটনেস যে দিচ্ছে অথরিটি সে ফিটনেস কিভাবে দেয় সেটাও আমরা জানি। আর মালিক কিন্তু ডিফেন্ড করতেছে যে এটার ফিটনেস ছিল। জি, কিন্তু ফিটনেস থাকলে ব্রেক কেন ফেইল করবে? হুম, হুম। তো আপনি নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে তো ব্রেক ফেইল করার কথা না। তো আ অনেকগুলি আসলে এখানে আনসিন বা অজানা জিনিস কিন্তু থেকে যাচ্ছে। স্যার আপনি যেহেতু দীর্ঘদিন ধরে উম আ সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করছেন, আপনি বুয়েটে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক ছিলেন। আ এবং সরকারের বিভিন্ন অর্গানের সঙ্গে আপনি কাজ করছেন। তো অবস্থার দৃষ্টে যেটা মনে হচ্ছে, আমরা ভিডিও দেখলাম, আপনিও দেখেছেন। তাতে কি আ এরকম একটা সিদ্ধান্ত নেয়া যায় যে, এই গাড়িটি সত্যিকার অর্থে ব্রেক ফেইল করেছে?
আমার কাছে দেখে মনে হয়নি যে হুম, আসলে হুম। ব্রেক ফেল করেছে। আমার কাছে মনে হচ্ছে যে আসলে চালকের স্টিয়ারিং এ অন্য কেউ ছিল। যেটা আচ্ছা। আমার দেখে মনে হয়েছে। কারণ আ যে হঠাৎ করে একদম শূন্য গতি থেকে হুম, হুম। ২৫-৩০ এ উঠে গেল। জি, জি। আমার ধারণা যে ব্রেকে পা না রেখে এটা অ্যাক্সিলারেটরে পা চলে গেছে। জি, জি। সবাই এটাই ধারণা করছে। অনেকটা জি। আনাড়ি বা হুম, হুম। অদক্ষ কেউ থাকলে হুম, হুম। এই ঘটনা ঘটতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার তখন একটা প্রশ্ন জি, উঠবে যে আ যেহেতু ড্রাইভারের আ মরদেহ পাওয়া গেছে আরমান, জি, তো হেল্পারের কিন্তু তাহলে জি, হেল্পারটা কোথায়? এক্সাক্টলি আমি সেটাই বলছি। হেল্পারকে কিন্তু এখনো আর ওই খুঁজে পাওয়া সময় যাচ্ছে না। ড্রাইভার যদি চালকের আসনে না থাকতো, তাহলে তো হয়তো অন্য কোথাও ছিল। ছিল। কিন্তু কিভাবে লাশটা পাওয়া গেল? সেটাই। আমি আ গণমাধ্যমে জি। একটা জায়গায় অনুসরণ করছিলাম। সেখানে একজন বলার চেষ্টা করে এবং উনি বেঁচে ফিরে হুম, এসেছেন হুম, একজন যাত্রী। সে বলার যেটা চেষ্টা করছিল যে চালক সে নিচে ছিল। হুম। যখন বাসটা এভাবে দ্রুত বেগে যাচ্ছে, এই দৃশ্য দেখে সে নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে। ওহো! এই ধরনেরও একটা যাত্রী একজন বলার চেষ্টা করছে। তো সেজন্য আমি বলছিলাম সত্য যে মিথ্যা যাচাই করা সম্ভব হয়নি। সম্ভব হয়নি। জি। কিভাবে মারা গেছে। তবে তার লাশ পাওয়া গেছে। তো এজন্য অনেকে কিন্তু পরে একটু আফসোসও হুম, করেছে হুম। যে চালক এই কান্ডটা জি। ঘটিয়েছে। অনেকে দোষটা চাপাচ্ছিল চালকের দিকে। কিন্তু পরে যখন দেখছে যে চালক আসলে বাসে ছিল না বরং সে এই দুর্ঘটনা দেখেই স্পট হার্ট অ্যাটাক করে মারা জি। গেছে। কিন্তু আসলে এখানে চালককেও কিন্তু দায়টা নিতে হবে। আপনি হুম। যখন বাস থেকে নেমে গেলেন, তাহলে আপনার হ্যান্ড ব্রেক থাকার কথা, আপনার ব্রেক থাকবে এবং সবচেয়ে বড় কথা এটা একটা কালচার হয়ে গেছে। কারণ আমাদের সেফটি কালচারটা খুবই বাজে। যেটা আমি বললাম জি। প্রায়শই আমরা দেখি চালকের সহকারী সে ফেরি হুম, থেকে হুম, হুম। ঘাটে নামানোর সময় বা হুম। ঘাট থেকে ফেরিতে তোলার সময় সে দায়িত্বটা নিয়ে নেয়। মনে হচ্ছে যে এটা যাত্রী নিয়ে সে প্রশিক্ষণ করছে। ভারী যানবাহন কিভাবে চালানো হয়। এটা তো ভয়াবহ জিনিস। যার কোন ধরনের প্রশিক্ষণ নাই, ড্রাইভিং জি। লাইসেন্স নাই, সে এই কাজটা করে ফেলছে। তো এটা ঘাট ব্যবস্থাপনায় যারা দায়িত্বে প্রাপ্ত তাদেরকেও কিন্তু এই দায়টা নিতে হবে। যে এই ঘটনা জি। বারবার ঘটছে। তারা কি ধরনের অ্যাকশন নিচ্ছে? আমরা তো রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ এ চলে গেছি। জি। ঘটনা ঘটার পরে আমরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ছি। কিন্তু ব্যবস্থাপনায় দুর্বল, রক্ষণাবেক্ষণে দুর্বল, প্রত্যেকটা জায়গায় ঝুঁকি। এই ঝুঁকি কমানোর জন্য যে কাজগুলো সেটা তো আমরা করছি না আসলে। স্যার ড্রাইভার যে কিভাবে মারা গেছে এই বিতর্কের একটা সমাধান হয়তো অ হওয়ার পথে কিছুটা ক্লু পাওয়া যেতে পারে এইভাবে, যদি ড্রাইভারের আ ছবি, স্টিল ছবি অথবা ভিডিও ওই সময় আ রাজবাড়ী জেলা প্রশাসনের কাছে থেকে থাকে, সেখানে দেখার সুযোগ আছে যে তার শরীর ভেজা ছিল কিনা। ভেজাল ছিল কিনা? যদি ভেজা থাকে তার মানে তাকে পানির ভেতর থেকে তুলে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আর তিনি যদি সত্যিকার অর্থে হার্ট অ্যাটাক করেন ফেরির উপরে, উপরে তাহলে তার শরীর শুকনা থাকবে। শুকনা থাকবে। জি, এটা তো এবং আমাদের পোস্টমর্টেম করলে যিনি জি, ডাক্তার থাকবেন তিনিও কিন্তু বুঝতে জি, পারবেন জি। যে মৃত্যুটা আসলে কিভাবে হয়েছে। তবে এটা বের করা উচিত। হু, হু। কারণ প্রকৃত কারণটা কিন্তু আমাদের জানতে হবে। নাহলে এটা তো আসলে একটা অনেকটা অপসংস্কৃতির মধ্যে আমরা জি, পড়ে জি। যাচ্ছি। একটা কালচার হয়ে গেছে। সেফটি কালচারটা দুর্বল হয়ে যাচ্ছে। আমরা প্রকৃত কারণই জানতে পারছি না। স্যার এই যে পাটুরিয়া এবং দৌলতদিয়া অংশে যে ঘাট আছে, ফেরিঘাট এবং লঞ্চ আছে। এই জায়গায় গত ২-৩ বছর ধরে প্রশাসন বা সরকারের নজর একটু কম পড়েছে। এই অর্থে আমি যেহেতু ওই অঞ্চলের মানুষ, ফরিদপুর অঞ্চলে আমি জানি। আমি একসময় ছেলেবেলা থেকেই এই রুট দিয়ে যাতায়াত করতাম। পদ্মা সেতু পদ্মা হওয়ার পরে সেতু হওয়ার আমাদের পরে। বন্ধ হয়ে গেছে যাতায়াতটা। জি, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে বিশেষ করে যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী ওই রাজবাড়ী। অঞ্চলের যারা প্রান্তিক মানুষ এবং নিম্ন আয়ের মানুষ এবং যারা ঢাকার মিরপুর, গাবতলী, তারপর হচ্ছে সাভারের হেমায়েতপুর এবং ঢাকার কল্যাণপুর এই অংশে যাদের বসবাস এবং কাজের জন্য থাকা, তারা পদ্মা সেতু দিয়ে আসলে তাদের অনেক সময় লাগে এখানে। তারা এইজন্য পাটুরিয়া এবং দৌলতদিয়া ঘাট দিয়ে এই অঞ্চল দিয়ে আসে এবং তুলনামূলকভাবে বাসের ভাড়া কিন্তু কম। কম। আরেকটা হচ্ছে এই রুটটা ব্যবহার করা হয় আসলে পরিবহন হুম। আ সেক্টরের জন্য। মানে বিশেষ করে আম দ্রব্য, দ্রব্য, জিনিসপত্র, মালামাল পণ্য আনা পরিবহনের নেয়ার জন্য। জন্য, পণ্য পরিবহনের জি। জন্য। এ যেহেতু এখন ভালো পরিবহন এদিকে যায় না, হুম। ভালো মানুষজন যাতায়াত করেন না, সবাই পদ্মা সেতু হয়ে সেজন্যই আসছে, রাইট। বোধহয় এইদিকে নজর কম আছে প্রশাসনের, তাই না? অবশ্যই আমাদের আপনি যোগাযোগ খাতে বিনিয়োগটাও যদি দেখেন, জি, জি। আমাদের বিনিয়োগটা কিন্তু সড়ক খাতে অনেক হুম, বেশি। হুম। আমাদের নৌপথে বিনিয়োগটা অনেক কম। যেটা আমি বলছিলাম যে আমাদের ফেরিগুলি, বিশেষ করে বিআইডব্লিউটিসির ফেরিগুলি, আমার ধারণা ৮০ র দশকে যে জি। ফেরিগুলি ডেনমার্ক থেকে আনা হয়েছিল, সেটার মেয়াদ কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা। এবং এই যে নৌপথে আপনি যেটা বলছেন নজর কম, এটা অনেক আগে থেকে এবং কি পদ্মা সেতু হওয়ার আগেও আমরা দেখেছি নজর কম। জি, জি। এখন তো আরো কম। জি।
এই প্রত্যেকটা নৌযানের যেভাবে আসলে সার্ভে হওয়ার কথা, হুম, আপনার বার্ষিক একটা সার্ভে হবে ২ বছর পর, পর বিশেষ করে যাত্রীবাহী ২ জি, বছর পর, পর এটা আপনাকে ড্রাই ডকে তুলতে হবে। এর তলা আপনাকে চেক করতে হবে। আর পণ্যবাহী যে আমাদের নৌ পরিবহনগুলি আছে, হুম, হুম, সেটা ৪ বছর পর ড্রাই ডকে তুলতে হবে কিন্তু। অর্থাৎ পানির মধ্যে রেখে আপনার জি। সার্ভে করলে হবে না, উপরে তুলতে হবে। স্যার আমরা যদি এটা একটু হয় না। জবাবদিহিতার জায়গায় এবার আসি। এই যে সড়কের মৃত্যুর মিছিল থামছেই না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পাথর। প্রতিদিন অলমোস্ট সড়ক দুর্ঘটনা ঘটছে। বাংলাদেশে মনে হয় সেদিন বেশি দূরে নয় যেদিন প্রতি ঘরে, ঘরে সড়ক দুর্ঘটনায় ভিকটিম পাওয়া যাবে অথবা পঙ্গু কোনো ব্যক্তি। আ এই যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, আমরা যদি বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ র কথা চিন্তা করি, এটার ১০৫ ধারায় বলা আছে যে, কোন ড্রাইভার যদি ইচ্ছাকৃত হুম, বা তার উম তার দ্বারা যদি কোনো ব্যক্তি মারা যায় দুর্ঘটনায় অথবা আহত হন অথবা পঙ্গু হন, তাহলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড কারাদণ্ড এবং ৳৫,০০,০০০ ৳৫,০০,০০০ জরিমানা। জরিমানা অথবা উভয় উভয় দণ্ডে দণ্ড। দণ্ডিত হতে পারেন। এটা ৯০ দিনের মধ্যে আদায় করতে পারবেন। আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই ড্রাইভার তো গরিব মানুষ থাকে। তার পক্ষে তার মালিক পক্ষ অথবা উম যারা মালিক অ্যাসোসিয়েশন আছে, তাদের পক্ষ থেকে বা শ্রমিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু মামলা করা হয়, হাইকোর্টে হুম, রিট করা হয় অথবা উচ্চ আদালতে যাওয়া হয়। ন্যায় বিচার তখন আর পাওয়া যায় না। এই যে আইনের দীর্ঘসূত্রতা এবং এই আইনটা ইমপ্লিমেন্টেশন করা যায় না। আসলে খুবই বাধা চ্যালেঞ্জ। কোথায়? দেখেন আসলে আপনি আইনের কথা বলছেন ২০১৮ তে আমরা হুম, দেখেছি যে নিরাপদ সড়ক চাই। যে আন্দোলন বিশেষ করে শিক্ষার্থীরা পথে জি, জি। আমি হুম, হুম। নিশ্চয়ই মনে আছে। হুম, হুম, অবশ্যই। এবং ওই সময় সরকার আমাদেরকে যে আশ্বাসটা দিয়েছিল যে তাদের চোখ খুলে গেছে। জি। এবার কিছু একটা হুম, হবে। হুম, হুম। এবং পরিবহনে ওই সময় যারা নেতা ছিলেন, তারা বলেছেন যে আমরা আ কিছু একটা করব। এবং আমরা দেখলাম যে একটা আইন তৈরির হুম, একটা হুম। প্রস্তুতি। যে সড়ক পরিবহন আইনের কথা আপনি বলছেন। কিন্তু এই আইনটা ইমপ্লিমেন্টেশন এর আগেই এই আইনের বিভিন্ন ধারায় কিন্তু পরিবর্তনের একটা তোড়জোড় শুরু হয়ে গেল। জি। কিছু, কিছু ধারা আমি বলব যেটা আসলে কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না। হুম। সেই ধারাগুলিও কিন্তু পরিবর্তন করা হয়েছে। যেমন যানবাহনের জি। মডিফিকেশন। তো আপনি যানবাহনের মডিফিকেশন করলে সেটা দুর্ঘটনায় পড়বে খুবই স্বাভাবিক। কিন্তু সেই জায়গাও তাদের কথা তাদেরকে শাস্তি দেওয়া জি। যাবে না। এরকম একটা অবস্থা। হ্যাঁ, হ্যাঁ। এবং আপনি সেই যে ক্ষেত্রে ধারাটা বললেন জি, শাহজাহান খান ছিলেন আওয়ামী লীগের সময় প্রভাবশালী উনি অনেক মন্ত্রী। প্রভাবশালী। তিনি প্রভাব বিস্তার করেছিলেন। তিনি শ্রমিক নেতা, হুম, হুম। তিনি আবার সংসদ মালিক সদস্য। দলের নেতা। হ্যাঁ, হ্যাঁ। এবং তিনি সংসদ সদস্য। আপনি হুম, যেটা বলছেন এই একটাই সেক্টর আছে আমি হুম। বলব যেখানে আসলে শ্রমিক মালিক একাট্টা। অন্য কোথাও পাবেন না। এখানে মালিক শ্রমিক কিন্তু একাট্টা। জি। তো এবং যার কথা বলছেন তিনি সংসদ সদস্য, তিনি আইন প্রণেতা। হুম, হুম। তিনি সিদ্ধান্ত নেওয়ার অনেক কমিটিতে বসে আছেন এবং দুর্ঘটনা হওয়ার পর যে ১১১ দফা সুপারিশ, জি। সেখানেও তিনি নেতৃত্ব দিয়েছেন। তখন তিনি মন্ত্রী। হুম, অনেক আমরা ব্যাপক সমালোচনা আলোচনা দেখেছি। কিন্তু ২০১৮ সড়ক পরিবহন আইন আমি যেটা বললাম, এটা যে স্পিরিট নিয়ে আমরা তৈরি করছিলাম, হুম। সেই স্পিরিট থেকে আমরা অনেক দূরে চলে গেছি। কারণ অনেকগুলি ধারায় এই দণ্ড বলেন, অর্থদণ্ড, জি। কারাদণ্ড সব কমিয়ে অনেকটা হলো আসলে আমি মনে করি এটা একটা আইন না, অনেকটা সমঝোতার দলিল। হুম। সব জায়গায় আপনি ছাড় দেওয়ার একটা হিড়িক পড়ে গেল। জি। ফলে এই আইনটা আসলে ২০২৪ এ সংশোধন হয়ে হুম, যে হুম। অবস্থায় আমরা পেয়েছি, এই আইন প্রয়োগ করে আপনি আসলে সড়কে কোনো শৃঙ্খলা ফেরাতে পারবেন না। কারণ আপনি সব জায়গায় ছাড় দিয়ে ফেলেছেন জি। এবং একটা গোষ্ঠীর চাপে। সেটা আমরা জানি কোন গোষ্ঠী। যেটা আমি বললাম এটা একটা আসলে দুষ্টু চক্র। সংসদের মধ্যে বসে আছেন, আবার তারাই হুম, নেতা। হুম। সব জায়গায় তাদের আসলে কর্তৃত্ব। তো সেখানে আসলে আপনার আইন প্রয়োগ করা, আইন তৈরি করা সব জায়গায় একটা বাধা। স্যার এই যে আমাদের যে সড়ক পরিবহন আইন ২০১৮ র যে ১০৫ এবং ৯৮ ধারায় বলা আছে যে অজামিনযোগ্য জি, ধারা। ঠিক আছে? ধরেন একজন ড্রাইভারের ভুলে বা তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালিয়েছেন, কোনো একজন মানুষ মারা গেল। এটা অজামিনযোগ্য হবে। আইনের ফাঁকটা কি দেখেন, তিনি কিন্তু আদালতকে বলতে পারবেন যে, "স্যার আমার ব্রেক ফেইল ফেইল করেছে।" করেছে। ইচ্ছাকৃতভাবে না। বিষয়টা তাহলেই কিন্তু হুম, তাকে শাস্তির আওতায় আনা যাচ্ছে না। যাচ্ছে না। এজন্যই ধারায় পরিবর্তন করে কিন্তু পরে বলা হয়েছে ওই শব্দটা হুম, হুম। যে আপনাকে প্রমাণ করতে হবে তিনি ইচ্ছাকৃতভাবে এই হত্যাকাণ্ড বা এই দুর্ঘটনা ঘটায়নি। প্রমাণ করতে হবে। কিন্তু এটা কোনোভাবে আসলে জি, প্রমাণ করা যাবে না। যেটা আপনি বলছেন ব্রেক ফেইল হতে পারে অথবা আরো অনেকগুলি কারণ কিন্তু আপনি সামনে আনতে পারেন। সে যে আসলে দুর্ঘটনা ঘটাবে সে কখনোই কি বলবে যে আমি ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটিয়ে কাউকে মেরেছি। এটা কেউ স্বীকার বলবে না। কেউ বলবে না।
তো এইগুলো হলো আইনের আমরা যেটা বলি হুম, হুম। ফাঁকফোকর। এই ফাঁকফোকরগুলি রেখে দেওয়া হয়েছে। যেটা আমি বললাম আইনগুলি এমনভাবে করা হয়েছে আপনি আসলে শাস্তি আর দিতে পারবেন না। আসলে স্যার গত এই ১৬, ১৭, হুম, ১৮ বছর আমরা দেখেছি যে আ আ আওয়ামী লীগ সরকারের সময় শাহজাহান খান এবং ওবায়দুল কাদেররা তারা বিভিন্ন সময় দায়িত্বে ছিলেন। তাদের সদিচ্ছার অভাব দেখেছি আমরা। এই আইনটাকে যুগোপযোগী করা, সংশোধন করা। সিভিল সোসাইটির দীর্ঘদিনের দাবি ছিল, অ্যাক্টিভিস্ট যারা ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন আন্দোলন অবশ্যই। করেছেন। জি। আ ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে। আ কিন্তু সরকার কিন্তু এই আইনটা সংশোধন করেননি, পরিবর্তন করেননি। কারণ তাদের সঙ্গে শ্রমিকদের স্বার্থ, মালিকদের স্বার্থ জড়িত ছিল। আরেকটা বিষয় একদম। স্যার, হুম। এই যে আমরা দেখি যে ড্রাইভারদের বিষয়, ড্রাইভারদের শিক্ষাগত যোগ্যতা মানুষ এখানেও হাসাহাসি করে। এখানেও এখানেও অনেক ছাড় দেওয়া হয়েছে এখানে। বাংলাদেশের ড্রাইভাররা লুঙ্গি পরে গাড়ি চালান, বাস চালান। আপনি এখনো জেলা পর্যায়ে দেখবেন লুঙ্গি পরে বাস চালাচ্ছে। এই ক্ষেত্রে কি স্যার কোন জবাবদিহিতা আর আওতায় আনা যায় না? না, জবাবদিহিতার আওতায় আনতে হলে তো আপনার রাজনৈতিক সদিচ্ছাটা লাগবে। জি। আপনি যাদের নাম বলছেন, তারা তো হেভিওয়েট সব হুম, নেতা। আমি যদি বলি জি। হেভিওয়েট নেতা। তারা যদি চাইতেন তাহলে এই সংস্কারগুলি, সড়কে যে সংস্কার, পরিবহন খাতের সংস্কার, ব্যবস্থাপনার হুম, সংস্কার হুম। এগুলো হওয়াটা মানে খুবই সহজ ছিল আমি বলব। কেন আমি বলছি তারা কিন্তু শ্রমিকদের সাথে আছে, মালিকদের সাথে আছে, আবার সংসদে বসে আছে। জি। তারা কিন্তু আইন তৈরি করছে। তো তারা যদি চাইতো অনেক কিছু হতো। কিন্তু আসলে দিন শেষে আপনার পরিবহন খাতে আমি সবসময় যে জিনিসটা দেখি যে এই খাতে আসলে যত উচ্ছৃঙ্খল রাখা যায়, এই খাতকে ঘিরে যে পরিমাণ আসলে অনেকে সুবিধা নেয়, জি। এই সুবিধা থেকে বের হতে পারছে না কেউ। কিছু গুটি কয়েক মানুষ হুম, আছে হুম। তারা কিন্তু সুবিধাভোগী। পরিবহন খাত যত আপনি উচ্ছৃঙ্খল হ্যাঁ, রাখতে হ্যাঁ। পারবেন, হুম, হুম। এই সুবিধাগুলি আসবে। আপনি যদি ধরেন চাঁদাবাজি থেকে শুরু করে সব জায়গায়। আপনি ধরেন আমরা একটা hypothetical scenario হুম, ধরি। যদি আমরা ধরে নিলাম বিআরটিএ সংশোধন হয়ে গেছে, হুম, হুম। রিফরমেশন হয়ে গেছে। তারা শতভাগ জি, সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স জি। দিচ্ছে, ফিটনেস দিচ্ছে। এটা যদি কালকে থেকে শুরু করেন, আমার ধারণা সড়কে 80% গাড়ি উঠে যাবে। আচ্ছা। আর যদি আবার বিআইডব্লিউটিএ, হুম। বিআইডব্লিউটিসি হুম, হুম, নৌপথে হুম। যদি এই কাজটা করা শুরু করে, যে আমি যেটা বললাম বার্ষিক জরিপ ২ বছর পর ড্রাই ডকে উঠে জরিপ করবে এবং শতভাগ বৈজ্ঞানিক পদ্ধতিতে। জি। আমার ধারণা নৌপথে কোনো যানবাহনই থাকবে না। স্যার শাহজাহান খান করেননি, ওবায়দুল কাদের করেননি। ডক্টর ইউনূস কেন করলেন না? এটা একটা চমৎকার প্রশ্ন। রাজনৈতিক ১ম এ বলি যারা রাজনৈতিক নেতা, হুম, তাদের আসলে রাজনৈতিকভাবে নেতাকর্মী যারা থাকে, তাদের প্রতি একটা অ্যাটাচমেন্ট বলি বা ম্যান্ডেট চলে যায়। হুম, যদিও হুম। ইলেকশনের আগে তারা প্রতিশ্রুতি দেয় জি। জনগণের দিকে। কিন্তু এই হুম, প্রতিশ্রুতির হুম, তীরটা ঘুরে যায় আসলে হুম, হুম। তাদের নেতা কর্মীদের দিকে। কিন্তু আমি বলব যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। উনি তো আসলে রাজনৈতিক কেউ না। উনার কিন্তু ম্যান্ডেটটা ছিল জি। জনগণের সাথে। উনি চাইলে এই পরিবর্তনগুলি হওয়া সম্ভব ছিল। সদিচ্ছার অভাব দেখেছেন? এখানে আমি একটু অন্যভাবে বলি জিনিসটা। আমি উনার সাথে আমি নিজেও কাজ করেছি ওই সময়। হুম, হুম। আমি বলব যে আসলে পরিবর্তন এটা সিস্টেমেটিক পরিবর্তন জি। হতে হবে। এই সিস্টেমের মধ্যে জনগণ আছে। হুম, হুম, এই সিস্টেমের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা হুম, আমি হুম, বললাম রেগুলেটরি অথরিটি আছে। হুম, হুম। সরকার চাইলে আমরা অনেক সময় বলি সবকিছু করে ফেলতে পারে। আবার এটাও জি। কথা হচ্ছে সরকারের যে বিভিন্ন অঙ্গগুলি আছে, হুম, হুম। প্রতিষ্ঠানগুলি আছে তাদের কিন্তু ফাংশনিং হতে হবে। আমি যে জায়গাটা বলব ডক্টর ইউনূসের সময় অনেক প্রতিষ্ঠান যেটা করেছে আসলে ওয়েট অ্যান্ড সি অ্যাপ্রোচ এ চলে গেছে। কোন কাজ করেনি। জি। যে দেখি পরবর্তী রাজনৈতিক সরকার সময় কে ক্ষেপণ আসে। করেছেন তারা। একদম। এই যে আমরা আরো বিশৃঙ্খলা যে দেখছি জি, তার কারণে এই ১.৫ বছরে বিশৃঙ্খলা আরো আসলে পুঞ্জীভূত হয়েছে। বেড়েছে। আরো স বেড়েছে। স্যার শাহজাহান খান পারেননি, ওবায়দুল কাদের পারেননি, ডক্টর শে ইউনূসও পারেনি। ডক্টর ইউনূস পারেননি। শেখ রবিউল কি পারবেন? খুব ভালো প্রশ্ন। আমি যে জায়গাটায় বলতে চাই যে আসলে অনেক আশা আকাঙ্ক্ষার জি, পরে কিন্তু আমরা এই নতুন সরকার পেয়েছি। জি। মানুষ তাকিয়ে আছে। কিন্তু একই সাথে আমি বলব যে আসলে আমাদের পুরো পরিবহন খাতটা হুম। এতটাই আসলে ঘুণে ধরা। বিশৃঙ্খলা, ঘুণে ধরা মানে মরিচা ধরে গেছে। জি। এখানে সরকারকে আমি বলব, যেহেতু হুম, আমি হুম, বললাম সরকার নিজেও জানে হুম, হুম। যে জনগণের প্রত্যাশাটা কোন লেভেলে চলে জি। গেছে। সরকার জানে কিন্তু এবং আমার ধারণা সরকার চেষ্টা করবে। সেটা আমি দেখেছি। আমি আমাদেরও সেই প্রত্যাশা থাকবে। সেটা আমি দেখেছি। কারণ আমি অতি সম্প্রতি একটা সভায় ছিলাম। হুম, হুম, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি। উনার আশেপাশের বিশেষ করে উনার বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি। হুম, হুম। উনার মন্ত্রিসভার আমি জি। বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি। চেষ্টা করবে। কিন্তু হুম, হুম। একই সাথে ওই যে আমি বললাম ঘুণে ধরা একটা সমাজ। জি। এখানে
সবাই তার নিজ জায়গায় কিভাবে লাভ করবে, হুম। মুনাফা করবে সেখানে তারা ব্যস্ত। জি। এখানে কেউ কোনো কিছু ওন করছে না। হুম। কারো রিস্ক পারসেপশন আমরা যেটা বলি জি। যে এই যে ঝুঁকি নিয়ে কথা বলছি, দুর্ঘটনা, আপনার তো রিস্ক পারসেপশনটা থাকতে হবে। যারা পরিবহনের যারা পরিচালনা করেন তাদের জি। রিস্ক পারসেপশন আমি বলব শূন্যর কোঠায়। তো স্যার আমরা সেই জায়গায় জি। সরকারকে যদি তারা সহযোগিতা না করে, হুম। সরকারের ইচ্ছা আছে, কিন্তু সরকারকে তো সহযোগিতা করতে হবে। জি। এই সহযোগিতাটা যদি করে তাহলে কিছুটা পরিবর্তন হবে। কিন্তু আসলে এই যে ৫৪ বছরে হুম, হুম। কোন জঞ্জাল। পরিবর্তন না দেখাতে হুম। আবার আমাদের বিশ্বাস করতেও কিন্তু কষ্ট হয়। জি। স্যার আপনি তো যেহেতু পরিবহন সেক্টর নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেন, দেশ-বিদেশেও আপনি দেখেছেন গবেষণা কাজের জন্য। আ বাংলাদেশের ড্রাইভারদের যে শিক্ষাগত যোগ্যতা হুম, এবং তাদের যে প্রশিক্ষণ আ এবং তাদের যে জীবন আচরণ, তারা অত্যাধিক পরিশ্রম করেন। তাদের প্রতি সম্মান রেখেই বলছি। না ড্রাইভার ডেফিনিটলি ভাইয়েরাও জি, যে সবাই খারাপ সেটা না। না, না, তারাও না আমাদের সমাজের অংশ, আমাদের অবশ্যই। পরিবারের সদস্য। কেউ না কেউ আমাদের ভাই। তো তারা তাদের মাথার উপর একটা চাপ থাকে। মালিকের চাপ, বেশি কর্মঘণ্টা, যত দ্রুত ট্রিপ তত গতিতে আয়। তারা গাড়ি হুম, চালায়। যত বেশি ট্রিপ পাবে তত বেশি সে আর্ন করবে। এটা একটা থাকে। আ টানা গাড়ি চালিয়ে যান। আমরা যশোরের যে অ্যাক্সিডেন্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেখলাম। সেখানে রাত ৩ টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির ড্রাইভার প্রাইভেট কার চালাচ্ছিলেন। উনি ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন। গেছেন। যেই কারণে উনি আম গাড়ি নিয়ন্ত্রণ রাখতে পারেননি। পড়ে গিয়ে খাদে পড়ে গিয়ে গাছে মেরে দিয়েছেন। ৩ জন মারা গেছেন। বাংলাদেশি ড্রাইভারদের সঙ্গে যদি বিদেশি ড্রাইভারদের আপনি তুলনা করেন, তাহলে বাংলাদেশের ড্রাইভারদের কোন জায়গায় আরো স্ট্যান্ডার্ড হওয়া দরকার? খুবই ভালো প্রশ্ন। আমরা অনেক সময় আসলে সিম্পটম দেখে কথা জি, বলি। রুট কজটা কিন্তু জি, যাই জি। না। এই যে দুর্ঘটনা নিয়ে আমরা এত হু, হু। কথা বলছি, অনেক জায়গায় ঝুঁকি আছে, সবই ঠিক আছে। যখনই চালকের যে বিষয়টা আপনি টেনে আনলেন, এখানে সবচাইতে বড় জিনিসটা হচ্ছে এই পেশাকে আসলে আমরা এখনো প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দেইনি। জি। আমাদের ধারণা একেবারে অশিক্ষিত, হুম, স্বল্প আয়ের পরিবার থেকে চালক তৈরি হবে। জি। বাইরের দেশে যেটা হয় যে বিশেষ করে ভারী যানবাহন যারা হু, চালান, হু। আমি একটু মজা করেই বলি, তাদের যে আসলে ওয়াইফ হুম। তারা কিন্তু প্রাউড ফিল করে আচ্ছা, আচ্ছা। যে আমার স্বামী ১৮ এক্সেলের ট্রাক চালায়। বাহ! মানে ১ টা ২ টা ৩ টা এক্সেল। হুম। আমাদের সাধারণত ৩ এক্সেলের আমরা ট্রাক দেখেন বা ৪ হুম, হুম, এক্সেল হুম। বাংলাদেশে। ওখানে যত বেশি এক্সেলের ট্রাক মানে হেভি ভেহিকল হুম, হুম। এবং হেভি ভেহিকলের আসনে যিনি বসতেছেন, জি। তাকে তার ওয়াইফরা তাদেরকে নিয়ে প্রাউড ফিল করে। আচ্ছা। এত সম্মানের। এত সম্মান এবং আরেকটা জায়গায় তাদের সেলারি যদি দেখেন আচ্ছা। যে বেতন কাঠামো, হুম, হুম। সেখানে শিক্ষিত লোকরা যাওয়ার চেষ্টা করে ওই জায়গায় আমি যাবো। এমনও আছে আমি জানি কিছু দেশে আপনি হুম, হুম। জাপান অথবা আপনি কানাডা বা আমেরিকা পাশ্চাত্য ওই দেশে হুম, যদি হুম। যান, ইউরোপের কিছু দেশে মাসিক সেলারি ৮,০০,০০০, ১০,০০,০০০, ১৫,০০,০০০, ২০,০০,০০০ পর্যন্ত আছে। মাসিক সেলারি। জি, তাহলে ওই যে বললাম প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া, জি। সম্মানের জায়গা। আমাদের এই পেশায় যারা থাকেন, হুম, হুম। আমার ধারণা সারাদিন এই যে আপনি যেটা বলেন, আমরা যদি শহরের মধ্যে দেখি জি। ১৬ ঘন্টা স্টিয়ারিং এর পেছনে তারা বসে থাকছে। হুম, হুম। এই যানজট, জনজট, তারপর যত ধরনের জট আছে হুম, হুম। সড়কে, এর মধ্যে কিন্তু আপনাকে স্ট্রেস নিয়ে গাড়িটা চালাতে জি, হবে। জি। তারপরও দিন শেষে আপনার মালিককে তার সাথে যে কমিটমেন্ট জি, দিয়েছেন জি। ৩,০০০ বা ৳৪,০০০ দিবেন। হুম, হুম, দেওয়ার হুম। পর যদি কিছু বাকি থাকে, সেটা আপনি এবং হেল্পার মিলে ভাগ করে নিবেন। হুম, হুম। অনেক দিন আমি জানি এরকম অনেক দিন আছে তারা কিন্তু শূন্য হাতেই কিন্তু তাদের বাড়ি ফিরতে হয়। তাদেরও পরিবার আছে এবং অনেক সময় তারা পরিবার হুম, থেকেও হুম। দীর্ঘ সময় আলাদা থাকছে। ফলে তারা মানসিকভাবে আসলে চাপগ্রস্ত, জি। অর্থনৈতিকভাবে চাপগ্রস্ত, সামাজিকভাবে চাপগ্রস্ত। এত চাপ নিয়ে তারা যে দুর্ঘটনা আমি একটু অন্যভাবে বলি, আসলে দুর্ঘটনা আরো বেশি হওয়ার কথা ছিল। আচ্ছা, আচ্ছা। এত কাঠামোগত দুর্বলতা এখানে। জি। যেটা আমরা বেতন হুম, হুম। কাঠামোর কথা আমি বলছি। জি, জি। সব জায়গায় কাঠামোগত দুর্বলতা আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। সে ফিনল্যান্ডে থাকেন। তো তিনি একসময় রেস্টুরেন্টে জব করতেন। তো আয় রোজগার ভালো ছিল। তো হঠাৎ করে একদিন আমাকে বলল, "বন্ধু আমি তো এই পেশা ছেড়ে দিয়ে আমি ড্রাইভার হচ্ছি।" চালকের পেশায় চলে হ্যাঁ, যাচ্ছি। আমি বললাম, "মানে কি? কি বলো তুমি?" হুম, সে বাংলাদেশে ইঞ্জিনিয়ার ছিলেন। জি। তো বলে কি, "বন্ধু আমি এখানে লরি চালাবো।" আমি কারণ সেটাই বলছিলাম ফিনল্যান্ডে নেক্সট ডে। লরিতে সবচেয়ে বেশি ইনকাম ইনকাম, এবং অনেক সম্মানের। রাইট। কেন জানেন? একটু যোগ করে দেই আপনাকে। কারণ এই যে ভারী যানবাহন জি, চলছেন, জি। কিছু ঝুঁকি আছে। ঝুঁকি আছে। এটাকে রাষ্ট্র হুম, স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি আপনি দিয়েছে। ঝুঁকি নিয়ে চালাচ্ছেন। তো আর এই আমাদের দেশে ড্রাইভারদেরকে অ্যা আ পশুদের মতো করে ট্রিট করা হয়। এবং যেটা হয় যে দেখবেন ওই জায়গাটায় সমস্যা হয়। দুর্ঘটনা তদন্ত কমিটি, হাই জি। অফিসিয়াল।
তদন্ত কমিটির ফরমেশন দেখেন কারা, যারা সড়ক তৈরি করছে, যারা এনফোর্স করবে, এবং যারা আসলে ওই যে অথরিটি অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স বা ফিটনেস দিচ্ছে তাদেরকে নিয়ে আপনি একটা কমিটি করবেন। এই হাই অফিসিয়াল যে আমাদের তদন্ত কমিটি সব সময় দেখবেন দোষটা হচ্ছে লোয়ার টায়ারে যারা জি আছে। জি জি খুবই সহজ, চালককে ঘাতক বানাই দিবেন, পথচারীকের উপর দোষটা চাপিয়ে দিবেন। আপনার যে কাঠামোগত দুর্বলতা এবং আপনার অবহেলা উদাসীনতার জন্য এই কাঠামোগত যেটা দুর্বলতার কথা বলছি প্রতি পদে পদে তৈরি হয়ে গেছে, এর দায় আপনাকে নিতে হবে, যেটা আমি বারবার বলছি। কিন্তু তারা যেটা বললাম তদন্ত কমিটি মানেই ওই ৪ দিনের মধ্যে একটা রিপোর্ট দিতে হবে, ৭ দিন ধরে মানে বেঁধে দিচ্ছেন একটা সময়। এই ৭ দিনের মধ্যে কোনো টেকনিক্যালি আপনি এখানে মূল কারণটা আসলে তারা করতে পারবে না। এটা সম্ভব না। এইজন্য আসলে বাইরের দেশে যেটা হয় তদন্ত কমিটিটা নিরপেক্ষ থাকে এবং যারা তদন্ত করে তারা আসলে পেশাদারি এই তদন্ত কাজের জন্য তারা নিয়োগপ্রাপ্ত। আর আমাদের তদন্ত কমিটি হয় বিভিন্ন সংস্থা তাদের নাম জি, জি, ধার করা কিছু জি। লোকজন নিয়ে। সেখান থেকে আপনার আসলে এই কাঠামোগত জি, দুর্বলতা কমবে না। স্যার বাংলাদেশ পুলিশের রিসার্চ প্ল্যানিং অ্যান্ড ইনোভেশন ডিপার্টমেন্ট জি। ২০২৪ সালে একটি সড়ক দুর্ঘটনা নিয়ে তারা রিসার্চ করেছিল ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগিতায়। সেখানে গবেষণা রিপোর্টে উঠে এসেছে যে শতকরা ৪২% অ্যাক্সিডেন্ট হয় ড্রাইভারের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে। আর ২৯% দুর্ঘটনা হয় নাজুক অবস্থার কারণে। রাস্তা এত রাস্তা, খারাপ, হ্যাঁ। এবড়ো-থেবড়ো, অসমান, আছে কোথাও উঁচু-নিচু, পানি জমে আছে, হ্যাঁ? আর হচ্ছে পথচারী পারাপারে জেব্রা ক্রসিং না থাকার কারণে ১৯%। এটা মোটা দাগে বললাম। আ খুবই গুরুত্বপূর্ণ একটা রিসার্চ করেছে কিন্তু। এগুলো কোনোদিন কিন্তু আলোর মুখ দেখবে না, মানে বাস্তবায়ন হবে না। আমি যদি ছোট্ট করে আমরা শেষের দিকে চলে এসেছি, জানতে চাই আপনার কাছে। বাংলাদেশের সমস্ত মানুষ দেখে। আপনি যখন জেলায় দেখবেন যে ড্রাইভাররা আপনি একটা গাড়িতে উঠেছেন, হয়তো কুষ্টিয়া থেকে ঢাকায় আসবেন। ঢাকায় আসবে। দেখবেন ওই গাড়ির ড্রাইভার ভাইয়ের প্রতি সম্মান রেখেই বলছি। তিনি গাড়ি চালানোর অবস্থায় তিনি মোবাইল ফোনে কথা বলেন। হয়তো মালিকের সঙ্গে কথা বলেন অথবা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন অথবা তার কোনো সহকর্মীর সঙ্গে কথা বলেন। ওই ড্রাইভার ভাইকে দেখেন তিনি গাড়ির মধ্যে সিগারেট ধরান। ওই ড্রাইভার ভাইকে দেখেন আপনি তিনি পান খাচ্ছেন। এমনকি মাদক সেবনেরও অনেক এ ধরনের চিত্র ওই আছে। ড্রাইভার ভাই লুঙ্গি পরে তিনি গাড়ি ড্রাইভ করেন। তাহলে তো আমরা তো তাকে একটা সিস্টেমের মধ্যে আনতে পারছি না। পারছি না। তার দ্বারা তো অ্যাক্সিডেন্ট হবেই। তিনি যে অন্যমনস্ক থাকেন, তিনি হয়তো ফোনে কথা বলার পরে ব্যাক অফ মাইন্ড এ তার পরিবারের সদস্যদের বা প্রিয় মানুষটির কথা তার চোখের সামনে ভেসে ওঠে। খুব স্বাভাবিক। ওই সময় অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমরা যেই দুর্ঘটনাটা দেখলাম পদ্মাতে যে ডুবে গেল বাসটা, ঠিক আছে? নিশ্চয়ই এরকম কোনো ঘটনা ঘটেছিল। দায়িত্ব অবহেলা ঘটেছিল। দায়িত্বে যিনি ছিলেন ড্রাইভার, তিনি যদি দায়িত্ব ঠিকমতো পালন করতেন তাহলে তো এত মানুষের মৃত্যু হতো না। একটা পরিবারে ৩ জন মানুষ মারা গেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী মারা শিক্ষার্থী গেছেন। মারা গেছে। খুবই দুঃখজনক। এখনো নিখোঁজ আছেন অনেকে। অনেকেই নিখোঁজ আছে, তো রাইট। সঠিক। এই যে সড়কের যে ব্যবস্থাপনা সিস্টেম এবং উম ড্রাইভারদেরকে প্রশিক্ষিত করা এবং এর আগে আমরা দেখেছি আলোচনা হয়েছিল যে ৮ ঘন্টা ডিউটি করার পরে তারা রেস্ট নেবেন। ঠিক আছে? তাহলে রেস্ট নেওয়ার পরে এরপরে গাড়ি চালাবেন অথবা তার কোনো সহযাত্রী পরের স্টেপটা পার হবেন। এই উদ্যোগগুলো কি থেমে গেছে? সবই থেমে গেছে। ভালো উদ্যোগ সবগুলোই হোঁচট খেয়ে গেছে। যা হুম, ১ম এ শেষ থেকে শুরু করে বিশ্রামাগারের কথা জি। বলছেন। ৫ বছর ধরে বিশ্রামাগার এটার তৈরি চলছে। কিছু জায়গায় বিশ্রামাগার ২-১ টা কাঠামোগতভাবে হয়েছে, বিল্ডিং দাঁড়িয়ে আছে। হুম, হুম, কিন্তু এটার ফাংশন করার জন্য যেমন আনুষঙ্গিক যে বিষয়গুলো দরকার সেটা এখনো হয়নি। তো আপনার চালক আ বিশ্রাম নিবেটা কোথায়? হুম, হুম। সে অনেক সময় বাসের মধ্যেই ঘুমিয়ে পড়ছে। আচ্ছা। সেটাই তার বিশ্রামাগার। হুম, হুম। তো এটা তো কাঠামোগত একটা দুর্বলতা। আপনি একটা জায়গায় একটু আগে আপনি একটা রিসার্চ এর কথা বলছেন বা এরকম আরো যে বাংলাদেশ গবেষণা, পুলিশের হ্যাঁ, রিসার্চ ছিল। জি। ই আমরা সাধারণত দেখি এই যে বেপরোয়া চালনা হুম, বা হুম। মাত্রাতিরিক্ত গতির কথা সবসময় হুম, হুম, হুম। সামনে চলে আসে। এইটা আমি আসলে পুরোপুরি এটাকে সমর্থন করি না। কারণ এটা আচ্ছা। হলো সিম্পটম, উপসর্গ দেখছেন যে মাত্রাতিরিক্ত গতি। হুম, হুম। আমি হাজার কোটি টাকা বিনিয়োগ করে এক্সপ্রেসওয়ে বানাচ্ছি, হুম, হুম। হাইওয়ে অর্থাৎ সর্বোচ্চ শ্রেণীবিন্যাসে সড়ক বানাচ্ছি জি। গতির জন্য। হুম, হুম। পুরো বিশ্বই গতির পেছনে ছুটছে। আপনি গতিকে দোষ দিচ্ছেন। আসলে গতি না, সমস্যাটা হচ্ছে সড়কে সমস্ত ঝুঁকি রেখে আপনি হুম, গতি বাড়ানোর চেষ্টা হুম। জি। করছেন। আপনি সড়কে থ্রি হুইলার বা এসব হুম, আমরা আলোচনাই হুম, করলাম না। ধীরগতির যানবাহন, হুম। নসিমন, করিমন সেটা জি। রাখবেন।
আপনার গাড়ির ফিটনেস নাই, হুম, হুম, হুম। এই ফিটনেস ছাড়া গাড়ি নিয়ে আপনি ড্রাইভিং ঝড় লাইসেন্স তুলবেন, নাই। আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, মানে অনেক ড্রাইভিং লাইসেন্স থাকলেও দেখা যাচ্ছে হালকা আবার গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আপনার উপযুক্ত সহকারী ড্রাইভিং লাইসেন্স নাই। গাড়ি চালাচ্ছে। এক্সাক্টলি, হুম, হুম, আপনার যে চালকের যে সহকারী হুম, সে হুম, গাড়ি চালাচ্ছে, অর্থাৎ এখানে আপনি সমস্ত ঝুঁকি রেখে আপনি গতি বাড়ানোর চেষ্টা হুম, করছেন। সমস্যাটা ওই জায়গায়। যদি জি। আপনার বিজ্ঞানটা থাকতো, যেটা আমরা হুম, বলার চেষ্টা করছি, যানবাহনে যদি ফিট থাকতো, চালক যদি ফিট থাকতো, চালকের যদি জি, উপযুক্ত ড্রাইভিং লাইসেন্স থাকতো, জি। সড়ক মহাসড়কে যারা চলার উপযোগী শুধু হুম, যদি হুম, তারা থাকতো, অর্থাৎ যান্ত্রিক বাহন, ভারী যানবাহন যদি হুম, চলতো, তাহলে তো এই দুর্ঘটনা এই মাত্রায় হতো না। জি। এবং আরেকটা জায়গায় কি আমি এই জায়গাটা একটু বলতে চাই যে দেখেন ঈদের সময় আমরা হুম, দেখলাম এত ঘটনা ঘটে গেল হুম, ঈদের আগে পরে। বুঝতে হবে যে আসলে আমরা যখন দুর্ঘটনা বলছি, এটা একটা দৈবচয়ন বিষয়, র‍্যান্ডম হওয়ার কথা। হুম, হুম, কিন্তু আমরা আগে থেকে কিন্তু অনেকটা এখন বলতে পারি ঈদের সময় বেশি মানুষ মারা যাবে। আপনি কেমনে বলতে পারছেন যে ঈদের সময় বেশি মানুষ মারা যাবে? তাহলে তো এটা দুর্ঘটনা না। এটা তো দৈবচয়ন হওয়ার কথা। জি। কিন্তু আমি কিন্তু অনেকটা সুনিশ্চিতভাবে বলতে পারছি যে প্রতিবার ঈদেই আমরা দেখি হুম, হুম, দুর্ঘটনা বেড়ে যায়। তার মানে এখানে কাঠামোগত দুর্বলতা, যেটা আমি জি। বারবার হুম, বলার হুম। চেষ্টা করছি। অর্থাৎ এগুলো আসলে অনেকটা কাঠামোগত হত্যাকাণ্ড বা অবহেলাজনিত আসলে হত্যাকাণ্ড। সমাধান কি? সমাধান হচ্ছে আমি যেটা বললাম যে আপনার সড়কের বা পরিবহন সেক্টরের রোগটা কি সেটা মূল্যায়ন করতে হবে। হুম, হুম। রোগটা আসলে কোনো টেকনিক্যাল না। জি, এটা রাজনৈতিক। জি। আপনি যে জায়গায় পরিবর্তন আনতে চাইবেন, বিজ্ঞানটা আনতে চাইবেন, আপনি সেখানে ধাক্কা খাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বারবার যেটা বলার চেষ্টা করছি যে যারা রেগুলেটরি বডি, তারা আসলে রেগুলেটরি বডি এখন নাই। তাদেরকে অ্যাকাউন্টেবল করা। না, তারা রেগুলেটরি বডিই নাই। জি। মূলত যারা পরিবহনের নেতা, মালিক, হুম, হুম, তারা আসলে সব জায়গায় বসে আছে। হুম, তারা ফিটনেস দেওয়ার ক্ষেত্রেও তাদের একটা কর্তৃত্ব আছে। রুট পারমিট যেখানে দেওয়া হচ্ছে হুম, সেখানে হুম, তারা বসে আছে। আইন প্রণয়নের ক্ষেত্রে তারা বসে আছে এবং আপনার যে ১১১ দফার সুপারিশের হুম, কথা হুম, আমি বলছিলাম সড়কে শৃঙ্খলা আনার জন্য, হুম, হুম, সেখানেও তারা বসে আছে। যাদেরকে আপনি আসলে রেগুলেটেড করবেন, হুম, হুম। তারাই এখন রেগুলেটর হয়ে গেছে। জি। তারাই নিয়ন্ত্রণ করছে। হুম, হুম, তাহলে এইখানে অথরিটি আসলে কোনো কিছু নিয়ন্ত্রণ হুম, করতে হুম, পারছে না। এমনকি আমি বলব, হুম, হুম। সে জায়গায় সরকারও অসহায় দুর্বল তাদের আসলেও কি কাছে। তাই? আসলেও তাই। এখানে সরকারও তাদের কাছে অসহায় এবং দুর্বলতা জি। স্বীকার করছে। অনেকটা বলব নতি স্বীকার করে ফেলছে। আচ্ছা। তাহলে আপনি এই পরিবর্তন, এই যে আমি বললাম সড়কে কোনো আমি বিজ্ঞান খুঁজে পাচ্ছি হুম, না। খুঁজে পাচ্ছি শুধু রাজনীতি। সড়কে আমি যদি বলি হুম, হয়তোবা ৫% এখানে বিজ্ঞান আছে। আর ৯৫% এখানে রাজনীতি। এই জায়গায় আপনার, যেখানে আমরা বারবার বলে এসেছি হুম, আমাদের এসডিজি যেটা আমরা বলি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট জি, জি। গোল, সেখানে কিন্তু আমাদের অভিলক্ষ্য ছিল হুম, ২০২০ এর মধ্যে আমরা হুম, হুম, ৫০% দুর্ঘটনা হুম, কমাবো। জি, আমরা কিন্তু ফেইল করে গেছি। জি, এখন আবার রিভাইজ করে বলছি ২০৩০ এ গিয়ে আমরা ৫০% জি। দুর্ঘটনা কমাবো। আসলে আপনি এইভাবে পারবেন না। আপনি বারবার হোঁচট খাবেন। সড়কে যদি কাঠামোগত পরিবর্তন যেটা বললাম, এটা একটা সিস্টেমেটিক ফেইলিউর। হুম, শুধুমাত্র লয়ার টায়ারের ২-১ জনকে দোষ জি, দিয়ে রেল গেটের যে গেটম্যান আছে তাকে বরখাস্ত করলেন। চালককে আপনি দোষ চাপাই দিলেন। এইভাবে কাঠামোগত পরিবর্তন আসে না। আপনার প্রত্যেকটা জায়গায় সড়ক জি। থেকে শুরু করে চালক, যানবাহন সব জায়গায় আপনার টেকনিক্যাল যে জিনিসগুলি হুম, হুম, টেকনিক্যালি করতে হবে। ওখানে সায়েন্স হুম, আনতে হবে, বিজ্ঞান আনতে হবে। জি। তাছাড়া এই পরিবর্তন আসবে না। অসংখ্য ধন্যবাদ। এত চমৎকারভাবে বিশ্লেষণ করলেন। আমরা আশা করব যে যারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আ দায়িত্বশীল যারা, তারা যদি অনুষ্ঠানটি দেখে থাকেন, তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। আ সড়কে জবাবদিহিতা তৈরি হোক, আম সিন্ডিকেট মুক্ত পরিবহন ব্যবস্থা থাকুক এবং ড্রাইভারদেরকে প্রশিক্ষণ দেয়া, তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলা, একটা সিস্টেমের মধ্যে আনা। নিশ্চয়ই এখন নির্বাচিত সরকার আছে, তারা ব্যবস্থা নেবেন এবং সত্যিকার অর্থে যে বাংলাদেশে এই উম প্রতিদিন যে মৃত্যু ঘটছে সড়ক দুর্ঘটনায়, সেই মৃত্যুর হার কমুক, এটাই আমরা চাই। একটি অবশ্যই নিরাপদ বাংলাদেশে আমাদের প্রত্যাশা। আমাদের প্রত্যাশা। স্যার আমাদেরকে সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। প্রথম আলোকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সড়কের মৃত্যুর মিছিল দায় কার? এই বিষয়ে আমরা কথা বলছিলাম। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং পরিবহন ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিজুজ্জামানের সঙ্গে। অনুষ্ঠানটি যারা মিস করেছেন তারা দেখতে পাবেন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং প্রথমআলো.com এ। আর যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা। আগামী রবিবার অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন আর নিরাপদেই থাকুন।